বাণী যে আসলে পিনাকি আর ঈশানীর মেয়ে সমস্তটা প্রমাণ করে দিল নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে বাণী তো অনিরুদ্ধকে বলছে যে আমি কোম্পানির এই সিইও চেয়ারে এখন বসতে চাই না, আমাকে অন্য একটা চেয়ার এনে দাও। অনিরুদ্ধ তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার যা যা রিকোয়ারমেন্ট লাগবে তুমি সব মৌলিকে বলো, আর মৌলি তুমি যাও গিয়ে এক্ষুনি একটা চেয়ার নিয়ে এসো। আর হ্যাঁ, আমাদের মেয়ের জন্য মানে তানিয়ার জন্য একটা ছোট্ট চেয়ার নিয়ে এসো। মৌলি তো এবার রেগে লাল হয়ে যায়, মনে মনে বলছে যে সুযোগ পেয়ে তো ভালোই অপমান করছো আমাকে, বেশ আমি সমস্ত হিসেব রাখবো। ঠিক তখনই তো সেখানে একজন ওয়েটার চলে আসে। ওয়েটার এসেই তো বাণীকে খাওয়াচ্ছে একটা খাবার, বলছে যে ম্যাডাম আপনি তো এইটা নিজের হাতে বানিয়েছেন, তা একবার আপনি নিজেই টেস্ট করুন। তো বাণী তো একবার টেস্ট করায়, করে এবার বলছে যে হ্যাঁ খুব ভালোই হয়েছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, সকল স্টাফদের খাওয়ান আর সকলের ফিডব্যাক কিন্তু আমার চাই। অনিরুদ্ধ তো এবার সকলকে বলছে যে আচ্ছা ঠিক আছে, এখানকার কাজ তাহলে শেষ, সকলে এবার বাইরে যাও। তো এবার সকলে তো বাইরে চলে যায়, মৌলি তো ঢ্যাঁটার মতন বসে আছে। তো অনিরুদ্ধ এবার মৌলিকে বলছে যে মৌলি তুমি বাইরে যাও। তো বানিও তো এবার মৌলিকে বলছে যে কি হলো মৌলি। মৌলি তখন নাটক করে করে বলছে যে আমি সকলের সঙ্গে বাইরে বসতে পারবো না, আমারও কিন্তু একটা কেবিন লাগবে, আর আফটার অল আমি তো কোনো সাধারণ এমপ্লয়ি নই, এই কোম্পানিতে কিন্তু আমার একটা রাইট আছে। অনিরুদ্ধ তখন সরাসরি মৌলিকে বলছে যে হ্যাঁ রাইট আছে বলেই তো পিনাকি মেশো এতদিন ধরে তোমাকে কোম্পানিতে রেখেছে, আর অ্যাসিস্ট্যান্টের কোনোদিনও কোনো আলাদা রুম ছিল না, আর এখনও নেই, আর পরবর্তী সময়ে হবেও না। অপরদিকে দেখা যাচ্ছে যে বিক্রমদেব তো বিদ্যুৎকে নিয়ে একটা পুরনো গাড়ির গোডাউনে এসেছে। তো এবার বিক্রমদেব চারিদিকে চকমক চকমক করছে। বিদ্যুৎ এবার বিক্রমদেবকে বলছে যে কি ব্যাপার বলুন তো বিক্রম বাবু, তো আপনি চারিদিকে এরকম দেখছেন কেন। বিক্রমদেব এবার বিদ্যুৎকে বলছে যে সেটা তো পরক্ষণে বুঝতে পারবে। তো বিক্রমদেব এবার একটা গাড়ি চুজ করে, বিদ্যুৎকে বলছে যে বিদ্যুৎ এই গাড়িটা তুমি কিনে ফেলো। বিদ্যুৎ তো এবার অবাক, বলছে যে কি বলছেন কি স্যার, আমি টাকা কোথায় পাবো। বিক্রমদেব তখন বলছে যে এতদিন তো জুয়ায় অনেক টাকা হারালে, তাই এই গাড়িটা এখন কেনো, আর এই যে টাকার চিন্তা তুমি করো না, টাকা আমি দেব। বিদ্যুৎ এবার সেটা শুনেই খুব খুশি হয়ে যায়। বিদ্যুৎ এবার বিক্রমদেবকে বলছে যে স্যার আমি একটা কথা বলবো, আপনি যখন এত বড় মাপের মানুষ আর গাড়ি যখন কিনেই দেবে বলছেন, তাহলে পুরাতন গাড়ি কেন স্যার, একটা তো নতুন গাড়ি কিনে দিতে পারেন। তো বিক্রমদেব তো এবার কথাটা শুনে রেগে বিদ্যুৎকে একটা ঠাসিয়ে চড় মেরেছে। বিদ্যুৎ তো এবার অবাক হয়ে বলছে যে কি হলো বিক্রম স্যার, এরকম ভাবে মারছেন কেন। বিক্রম তো এবার রেগে মেগে বলছে যে তুমি যে একটা গাধা সেটা তুমিও খুব ভালো করে জানো, বাণী যে আসল রায়বাড়ির উত্তরাধিকারী সেটা তুমি বলনি কেন এতদিন ধরে, গর্ধপ। আমি তো এতদিন ধরে বুঝতেই পারছিলাম না যে এই বাণী চ্যাটার্জির আসল ক্ষমতা বা এত জোর ও কোত্থেকে পায়। এখন তো বুঝতে পারছি যে ও আসল ক্ষমতা ওই জোর কোথা থেকে পাচ্ছে। বাণী আর অনিরুদ্ধ তাই এতটা কনফিডেন্ট, জানে ওরা তো যে ওদের পেছনে রায়বাড়ি আছে, আবার তো বাণী আজকে নতুন সিইও হয়েছে, আর ওদের ওই কনফিডেন্টটা না আমি পুরোপুরি চাকার তলায় মিশিয়ে দেবো। বিদ্যুৎ এবার চমকে যায়, বলছে কি বলছেনটা কি স্যার, ওকে কি পুরোপুরি মেরে দেবেন নাকি। বিক্রমদেব তখন বলছে যে "এই, তোমার এত জেনে লাভ নেই, তুমি যেটা বলেছিস সেটা করো তো, এক্ষুনি তুমি খুঁজে বের করো যে এই গাড়ির মালিকটা কে। বিদ্যুৎ তখন বলছে যে আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি খুঁজে বের করছি। অপরদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তো মৌলিকে নিয়ে সকল স্টাফদের মাঝখানে নিয়ে এসেছে, আর সকল স্টাফদের বলছে যে ঠিক আছে ঠিক আছে তোমরা বসো, তোমাদের উঠে দাঁড়াতে হবে না। এবার তো মৌলিকে অনিরুদ্ধ দেখাচ্ছে, বলছে যে এখানেই তোমার জায়গা। মৌলিতে এবার সেটা দেখেই চমকে যায় যে ওকে সকল স্টাফদের মাঝখানে বসতে হবে। মৌলিতে এবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে যে এনাফ ইজ এনাফ, আমি এক্ষুনি এই কোম্পানি থেকে। অনিরুদ্ধ তখন বলছে যে কি এই কোম্পানি থেকে মৌলি কি তাহলে বিদায় নেবে। মৌলিতে এবার মনে মনে বলছে যে না না, এ কি বলছি আমি, এই কোম্পানি থেকে বেরিয়ে গেলে তো আমার কোনো লাভই হবে না, এই কোম্পানি আমি ক্যাপচারই করতে পারবো না, বাণী তো তখন সব নিয়ে নেবে, এমনকি আমার আবার স্যালারিও বন্ধ হয়ে যাবে। মৌলি তো এবার কি করবে, বাধ্য হয়ে ওই চেয়ারটাতে বসে পড়ে সকল স্টাফদের মাঝখানে। ঠিক তখনই তো সেখানে রোদ্দুর আসে, রোদ্দুর এসে মৌলির পাশের চেয়ারটাতেই বসে পড়েছে। তো মৌলি এবার সেটা দেখে রোদ্দুরকে বলছে যে এক্সকিউজ মি, তুমি আমার পাশে বসেছো কি করতে। রোদ্দুর তো তখন উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে যে কি করব বলো, তোমার পাশে বসার না কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু বাকি সব চেয়ারগুলোতে তো লোক বসে আছে, তাদের কোলে গিয়ে কি বসবো, তার থেকে বেটার তো এই চেয়ারে বসা, তাই না। মৌলি তো এবার কি বলবে, চুপ করে যায়। অনিরুদ্ধ তো এবার মিচকি হেসে হেসে বলছে যে এই রোদ্দুরই মৌলির জন্য একদম ঠিক। মৌলি তো এবার গজগজ করা শুরু করে দিয়েছে, বলছে যে যত সব ফালতু লোকদের সঙ্গে এখন আমাকে বসতে হচ্ছে, সব হয়েছে ওই বাণীটার জন্য। এবার তো দেখা যাচ্ছে যে হঠাৎ করে মৌলির সামনে তো একটা বেল বাজছে। অনিরুদ্ধ তখনই মৌলিকে বলছে যে ও এই তো বেল বাজছে, মানে সিইও ম্যাডাম তোমাকে ডাকছে।
মৌলিতে এবার কি করবে, নিজের রাগ কন্ট্রোল করে এবার কেবিনে গেছে। তো বানি এবার মৌলিকে বলছে যে মৌলি, তুমি তো এখন ফ্রি আছো, তাই জন্য বলছি কি যে এখানে না অনেক চিঠি পড়ে আছে, সেই চিঠিগুলো আমার নয়, সমস্ত কিছু ওই পিনাকি মেশো তারপর ওই দাদু সকলের। তো তুমি ওদের কেবিনে একটু গিয়ে এই চিঠিগুলো দিয়ে আসবে। তো মৌলি তো এবার রেগে যায়, বলছে যে হোয়াট, আমি কি এই অফিসের পিয়ন নাকি? আনি তখনই মৌলিকে বলছে যে মৌলি, পিয়নের কাজ না কোনোভাবে ছোট নয়, ঠিক আছে? আমি যদি সময় থাকতো তাহলে আমি গিয়েই নিজে দিয়ে আসতাম। অনিরুদ্ধ তো এবার মৌলিকে উচিত শিক্ষা দিয়ে দেয়। অনিরুদ্ধ মৌলিকে বলছে যে কামন মৌলি, তোমাকে তো অফিসের কাজই করতে বলা হচ্ছে, তোমার মতন তো এমন নয় যে তোমাকে জুতোর ফিতে বাঁধতে বলছে। আসলে মৌলি যখন প্রথম সিইও হয়েছিল তখন তো বাণীকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়েছিল, সেটাই অনিরুদ্ধ খোঁটা দিয়ে বলছে। অনিরুদ্ধ এবার কি করবে, বাধ্য হয়ে ওই চিঠিগুলো নিয়ে ওখান থেকে সুরসুর করে কেটে পড়ে। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে যে বাণী, মৌলি কিন্তু নিজের এই অবস্থা নিজেই ডেকে এনেছে। বাণী তখন বলছে যে ছাড়ুন এসব কথা। আচ্ছা বলছি কি, আমাকে একটু ওই ডিটা স্টোরেজ রুমে একটু আমাকে নিয়ে যাবে, আমি গত 1 বছরের সমস্ত রিপোর্টগুলো একটু দেখতে চাই। তো অনিরুদ্ধ তখন বলছে যে ঠিক আছে চলো। অপরদিকে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ এই ড্রাইভার মানে গাড়ির মালিককে নিয়ে এসেছে। তো বিক্রম দেব এবার মালিক লোকটাকে বলছে যে এই গাড়ির দাম কত। লোকটা তখন বলছে যে 80,000। তো বিক্রম দেব এবার নিজের পকেট থেকে টাকাটা বের করে লোকটাকে দিয়ে দেয়, দিয়ে বলছে যে ঠিক আছে, এই টাকাটা রাখো আর গাড়িটা যেন আমাদের নামে করে দেওয়া হয়। তো এবার লোকটা টাকাটা নিয়ে ওখান থেকে চলে যায়। বিদ্যুৎ তো এবার বিক্রমদেবকে গিয়ে বলছে যে স্যার একটা কথা জিজ্ঞাসা করব, আপনি তো শুধু শুধু এতগুলো টাকা দেওয়ার লোক নয়, তাহলে কি কারণ? তো বিক্রমদেব তখন বলছে যে হ্যাঁ এই তো দেখছি তোমার বুদ্ধি খুলছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আস্তে আস্তে জানতে পারবে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে যে সেই লোকটা আবারও আসে, এসেই তো সেই গাড়ির ডকুমেন্টসগুলো আর চাবিটা বিক্রমদেবকে দিয়ে দেয়। বিক্রমদেব এবার লোকটাকে বলছে যে গাড়িটা এখন এখানেই থাকবে, কিন্তু আমি সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব। তো লোকটা তখন বলছে যে ঠিক আছে স্যার, এই বলে তো লোকটা চলে যায়। বিদ্যুৎ এবার বিক্রমদেবকে জিজ্ঞাসা করছে যে স্যার, এখন এই গাড়িটা নিয়ে যাবেন না কেন, সারাদিন এখানে কেন থাকবে? বিক্রমদেব তো এবার বিদ্যুৎকে সরাসরি বলছে যে বললাম না বিদ্যুৎ, একটা বড়সড় প্ল্যান করেছি, তুমি এখন যাও, এখন এখানে আমার কাজ আছে। তো বিদ্যুৎ এবার ওখান থেকে চলে যায়। বিক্রমদেব তো এবার শয়তানি একটা বুদ্ধি খেলে। বিক্রমদেব ফোনের মধ্যে সেটিংয়ে গিয়ে ওর নিজের ভয়েসটা তো মেয়েদের ভয়েসে কনভার্ট করে নিয়েছে, নিয়ে এবার বাণীকে ফোন করেছে। বাণী তো এবার ফোনটা তুলেছে, বাণী বুঝতে পারে না। বিক্রমদেব তো এবার মেয়ে মানে কথা বলছে, তো এবার বাণীর কাছে সেই কথাটা মেয়েদের আওয়াজে শোনাচ্ছে। বিক্রমদেব তো এবার বাণীকে ভুলভাল বলছে, বলছে যে আমি আর আমার স্বামী মিলে একটা রেস্টুরেন্ট খুলেছিলাম আপনাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে, বাইপাসের ধারে। তো সেখানে আজকে একটা উদ্বোধন আছে, তো আপনি আর অনিরুদ্ধ যদি আসতেন তাহলে খুব ভালো হতো। বাণী তো এবার শুনে সেটা খুশি হয়, কিন্তু তাও বলছে যে আজকেই যেতে হবে। বিক্রমদেব তো নাটক করে করে বলছে যে হ্যাঁ ম্যাম, আজকেই আপনারা যদি এসে একটু আমাদের অ্যাম্বিয়েন্সটা দেখে যদি একটু রিভিউ দেন তাহলে খুব ভালো হতো। বাণী তো প্রথমে না না করছিল, কিন্তু বিক্রমদেব তো মেয়েদের গলা করে এত ভুলভাল বোঝাচ্ছে বাণীকে যে বাণী তো শেষমেশ রাজি হয়ে যায়। বিক্রমদেবের পুরো ফাঁদে তো বাণী পুরোপুরি পা দিয়ে ফেলেছে। বিক্রমদেব তখন বলছে যে ম্যাডাম আপনি সত্যি আসবেন তো, মানে আপনারা আসবেন তো? বাণী তখন বলছে যে হ্যাঁ, তাহলে অ্যাড্রেসটা একবার একটু পাঠিয়ে দিও। সব ভুলভাল বুঝিয়ে তো বিক্রমদেব এবার ফোনটা কেটে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, আনি কি বিক্রমদেবের ফাঁদে পা দিয়ে কোনো বড়সড় বিপদে পড়তে চলেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।